তাহলে ফার্স্ট পেপারের 1 2 3 ওকে 1 2 3 এর আমরা ডিসকাস করব হচ্ছে এমসিকিউ সলভ। ওকে, আর এমসিকিউ সলভ মানে হচ্ছে আমি মনে করি কি জানো, এমসিকিউ সলভ হচ্ছে মানে সবচেয়ে বেশি আলোচনা করার সুযোগ থাকে, সবচেয়ে বেশি ডিসকাশনের চান্স থাকে এমসিকিউ সলভ করতে গেলে। ওকে, সো আমরা যদি ফার্স্ট এমসিকিউটা ফলো করি এই রাজশাহী বোর্ড 2019 এর, আর তা হলো যে হোয়াট কি বলছে যে হুজ বন্ড অ্যাঙ্গেল ইজ দ্য লার্জেস্ট, হুজ বন্ড অ্যাঙ্গেল ইজ দ্য লার্জেস্ট। আচ্ছা, অপশন গুলো একটু দেখে নাও। অপশন গুলো হচ্ছে গিয়া ফার্স্টে আছে হচ্ছে তারা দিয়েছে NH3, অপশন বি তে দিয়েছে হচ্ছে H2O, অপশন সি তে দিয়েছে বোরন ট্রাইফ্লোরাইড এন্ড অপশন ডি তে দিয়েছে হচ্ছে NF3। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমি মেবি এই অ্যান্সারটা তোমাদের কাছ থেকে পেতে পারি, কি বলবা কেউ যে কোনটা কারেক্ট? স্যার বি, স্যার বি। মানে শাফিন বলতেছে বি মানে ওয়াটার। শাফিন আবার চান্স দিলাম। কেউ একটু কুইক, অন্য কেউ তাড়াতাড়ি বলো, একটু ট্রাই করো। আচ্ছা, টাইম বেশি দেওয়া যাবে না। 107 ডিগ্রি, 104.5 ডিগ্রি, 120 ডিগ্রি, 107 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে অপশন সি বোরন ট্রাইফ্লোরাইড। অ্যান্সার হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইড তোমাদের অফকোর্স নলেজে থাকা উচিত যে নাইট্রোজেন হ্যাজ 1 লোন পেয়ার, অক্সিজেন হ্যাজ 2 লোন পেয়ার, নাইট্রোজেন হ্যাজ 1 লোন পেয়ার। So they have lone pair effect. They have lone pair effect. তো তাদের লোন পেয়ার এফেক্ট আছে, তাদের বন্ড অ্যাঙ্গেল তোমরা জানো যে অনেকটাই কমে যায়। ওকে, সেটা বাদ দিলে তুমি যদি এগুলোকে ড্রাগ করো তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে আসার কথা। তুমি যদি এগুলোকে ড্রাগ করো তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে আসার কথা। তো বোরন ট্রাইফ্লোরাইড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে sp হাইব্রিডাইজ, sp2 সরি। বোরন ট্রাইফ্লোরাইড হচ্ছে sp2 হাইব্রিডাইজ, আর sp2 হাইব্রিডাইজ 120 bond angle, sp2 hybridized 120 bond angle, and which is as usual, which is regular, there is no irregularity. Okay, so এই হচ্ছে आंसर। তো আচ্ছা, নেক্সট ওয়ান 2 নম্বর যেটা, এটাও এখান থেকে আমরা নিতে পারি যে which ion of the following is small in size, which ion of the following is small in size, সাইজের দিক থেকে স্মল কোনটা? তাদের গিভেন অপশন হচ্ছে Cl মাইনাস, গিভেন অপশন হচ্ছে F মাইনাস, গিভেন অপশন অক্সিজেন 2 মাইনাস, এন্ড গিভেন অপশন হচ্ছে নাইট্রোজেন 3 মাইনাস। তার মানে সব নেগেটিভ আয়ন, সবগুলোই নেগেটিভ আয়ন। তাহলে হুইচ আয়ন অফ দ্য ফলোইং ইজ স্মল ইন সাইজ? অপশন এ ফ্লোরাইড, অপশন বি ফ্লোরাইড, অপশন সি অক্সাইড, অপশন ডি নাইট্রাইড। কে বলতে পারবা যে এখানে কোনটা কারেক্ট? ট্রাই করবা যে কোনটা কারেক্ট, স্মল ইন সাইজ বা স্মলেস্ট, স্মলেস্ট, স্মলেস্ট। আচ্ছা, অ্যান্সারটা হচ্ছে গিয়া F মাইনাস। অ্যান্সার হচ্ছে F মাইনাস, অ্যান্সার F মাইনাস। তোমাদেরকে একটা কথা বলা ছিল, ভুলে গেলে হবে না, যত প্লাস তত ছোট, যত মাইনাস তত বড়। এই কথাটা ফার্স্ট অফ অল বলা ছিল যে যত প্লাস তত ছোট, যত মাইনাস তত বড়। মানে প্লাস যত বাড়ে
প্লাস যত বাড়ে সেটা তত স্মল হয়, আর মাইনাস যত বাড়ে তাতে তত সেটা আরো বড় হয়। তাহলে এখানে কোনোটাই প্লাস ওয়ালা নাই, তাহলে প্লাস দিয়ে আমার চিন্তা করা লাগতেছে না, প্লাস থিঙ্ক করবো না, আমি মাইনাস দিয়ে বের করব। তো মাইনাসের পয়েন্টটা কি, মানে মাইনাসের পয়েন্টটা কি আমি জানি যে যত মাইনাস হবে তত বড়, তবে যত মাইনাস তত বড়। তুমি খুঁজতেছো কোনটা, কোনটা স্মল, যত মাইনাস তত বড়, তুমি খুঁজতেছো কোনটা, স্মলটা। স্মলটা খুঁজলে তুমি দেখবা যে মাইনাস কোনটাতে কম। এখন তুমি হয়তো ভাবতে পারো স্যার দুইটাতে তো -1 1 আছে, আচ্ছা সেই মাইনাসের 1 দিয়ে তোমার যদি সলিউশন না করতে পারো তাহলে তুমি কি স্টুডেন্ট হইলা? এই ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে কে ছোট এটা কি বলতে পারবো না আমরা? তাহলে আমি এই তিনটার সলিউশন বের করতে পারলে পরে আমি এখান থেকে ডিসিশন নিলাম যে এদের মধ্যে ক্লোরিন স্মল, আর ফ্লোরিন ক্লোরিনের মধ্যে কে স্মল, সেটা তো আর কোনো ক্লুই লাগবে না, ওটাতে তো তোমাকে আমাকে কোনো মানে হেল্প দেওয়া করা লাগা উচিত না। তাহলে ফ্লোরাইড ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে রিমেম্বার নেগেটিভ আয়ন যাদের আছে তাদের সময় কি, যত নেগেটিভ তত লার্জ, যত নেগেটিভ তত বিগ, তাহলে যত কম নেগেটিভ তত স্মল। তো রিমেম্বার এখানে ফ্লোরিন ইজ দ্য অ্যান্সার, ফ্লোরাইড। তাহলে এই যে পয়েন্ট গুলো তোমাদেরকে এখন আবার রিকল করানো হচ্ছে, রিকল করিয়ে দিলাম, এটা হেল্প হবে না? চমৎকার জিনিস, এগুলো তো খুব ইফেক্টিভ। নাম্বার 3, কোশ্চেনটা একটা বড় ল্যাঙ্গুয়েজে, বাট অ্যান্সারটা খুব সিম্পল, খুব একটা বিশাল ল্যাঙ্গুয়েজে। ইফ এক্সাইটেড ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইজ শিফটেড টু থার্ড এনার্জি লেভেল ফ্রম হায়ার লেভেল, দ্য হুইচ টাইপ অফ সিরিজ উইল প্রডিউস। ঠিক আছে, আমি পুরো কোশ্চেনটা লিখতেছি না, শুধু বুঝিয়ে দিচ্ছি যে কি বলতেছে, যে ইলেকট্রন of hydrogen atom is shifted to third energy level, then what series will produce। আমি ওদের একটু ছোট ল্যাঙ্গুয়েজে লিখলাম, বুঝতে পারি, ওদের একটু ল্যাঙ্গুয়েজ কমাই নিলাম, আমার বুঝতে সমস্যা হবে না। ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইজ শিফটেড টু থার্ড এনার্জি লেভেল, দেন হোয়াট সিরিজ উইল প্রডিউস। তো এইটা তো না পারার 1% কারণ থাকার কথা না, তারা কি দিছে আমরা শুধু দেখবো। এটা লাইমেন সিরিজ, আমি সিরিজ লিখলাম না, তারা দিছে একদম সিরিয়ালি দিছে, বামার সিরিজ, ও দেখো কারবার, প্যাশেন সিরিজ, এন্ড হচ্ছে ব্রাকেট সিরিজ। তাহলে ওরা তো তোমার কোনো কষ্টই দেয় নাই, অ্যান্সার সি নাকি বলো? ইলেকট্রন অফ হাইড্রোজেন অ্যাটম ইজ শিফটেড টু থার্ড এনার্জি লেভেল ফ্রম হায়ার এনার্জি, এনি এনার্জি লেভেল, তাহলে হোয়াট সিরিজ উইল প্রডিউস, কোন সিরিজ প্রডিউস হবে? সিরিজগুলো রেসপেক্টিভলি কি, লাইমেন, বামার, প্যাশেন, ব্রাকেট, ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেলে, ফোর্থ এনার্জি লেভেলে। তো অপশন গুলোই তো তোমাকে ওইভাবেই দিয়ে দিচ্ছে, সো দ্যাট এটা তো আরো বেশি ক্লিয়ার, সিরিয়ালি বলতে পারতেছো লাইমেন, বামার, প্যাশেন, ব্রাকেট। তো থার্ড এনার্জি লেভেলে কোন সিরিজ, প্যাশেন সিরিজ। তো আনসার ইজ প্যাশেন সিরিজ। রিমেম্বার যারা অ্যাটমিক স্পেকট্রাম বাই ডিস্টেন্স পড়ে ফেলছো বা হাইড্রোজেন স্পেকট্রামের সিরিজ গুলো যাদের আইডিয়া আছে তারা এটা বুঝে ফেলার কথা। তো দিস ইজ দ্য কোশ্চেন অফ বোর্ড, দেখো বোর্ড কোশ্চেন। আচ্ছা, দেন যে এমসিকিউটা আসছে বলতেছে যে হুইচ ওয়ান ইজ ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিড তোমাদের মনে থাকবার কথা, আমি এটাকে খুব ইম্পর্টেন্স দিয়েছিলাম সেই সময়। হুইচ ওয়ান ইজ ক্রোমিক অ্যাসিড। তো হোয়াট এভার দেয়ার আনসার, তারা কি অ্যান্সার দিছে, মানে অর্থাৎ তারা অপশনে কি দিছে আমি সেটাতে গেলাম না, তাদের 4টা অপশনে আমি গেলাম না, কারণ এটা আমার ডিরেক্ট জানা থাকতেছে। হুইচ ওয়ান ইজ ক্রমিক অ্যাসিড, এটা তো আমার ডিরেক্ট জানা জিনিস। এন্ড মনে করে দেখো যখন আমি বলেছি যে তোমার ক্রমিক অ্যাসিড নিয়ে আমার কথা হয়েছিল, সেটা কখন হয়েছিল, সেফ ইউজ অফ ল্যাবরেটরিতে। সেফ ইউজ অফ ল্যাবরেটরিতে এটা একটা ক্লিনিং মিক্সচার, এটা একটা ক্লিনিং এজেন্ট, এটা ক্লিনিং এজেন্ট অর ক্লিনিং মিক্সচার ক্রমিক অ্যাসিড। দ্যাট টাইম আমি বলেছিলাম
যেটা 1 মার্কে আসে অনেক সময় হোয়াট ইজ ক্রমিক অ্যাসিড হিসেবে, আর এমসিকিউ তে আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্রমিক অ্যাসিড। সেক্ষেত্রে তোমাকে অপশন খোঁজাখুঁজি না করে তোমার ডিরেক্ট জানা উচিত যেটা পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস H2SO4, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড H2SO4 হচ্ছে গিয়ে ক্রমিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড H2SO4। তো তাদের অপশনে অপশন ডি কারেক্ট, তারা যে অপশন দিছে তাতে অপশন ডি কারেক্ট। এখন একটু বলে দেই তারা কি ধরনের অপশন দিছে। তারা সালফিউরিক অ্যাসিড কমন, ও না পটাশিয়াম ডাইক্রোমেট কমন, পটাশিয়াম ডাইক্রোমেট তারা 4টা অপশনেই কমন দিয়ে দিছে, শুধু সালফিউরিক অ্যাসিড চেঞ্জ করে তারা পারক্লোরিক অ্যাসিড দিয়েছে, তারপরে কি দিছে ক্লোরিক অ্যাসিড দিয়েছে, আর হচ্ছে সালফিউরাস অ্যাসিড দিয়েছে। সালফিউরাস ওটা কিন্তু একটা ডেঞ্জার, ওটা ডেঞ্জার, কারণ এর সাথে সাথে যদি এরকম একটা অপশন থাকে যে K2Cr2O7 প্লাস H2SO3, তাহলে কিন্তু খুব একটু কনসাসনেস থাকতে হবে, কারণ খুব কনফিডেন্স দেখাইতে যে আমি দেখছি কি স্টুডেন্ট ভুল করে, এইগুলো সেই ভুলের জায়গাগুলো। অর্থাৎ ক্রমিক অ্যাসিড তো সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি, আর ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড খুব ভালো করে চেক করে নাই বা নোটিস করে নাই, H2SO3 না H2SO4 নোটিসই করে নাই মনে করো, তাহলে তার বিপদটা বুঝো। তো খুব সাবধান, এইরকম অপশন দিলে কিন্তু খুব সিমিলার অপশন না, তো ভেরি কেয়ারফুল থাকতে হবে। অ্যান্সারটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট। সালফিউরিক অ্যাসিড এন্ড পটাশিয়াম ডাইক্রোমেট টুগেদার হচ্ছে ক্রমিক অ্যাসিড, যেটা একটা ক্লিনিং এজেন্ট। মানে এটা আছে কোথায়? ফার্স্ট চ্যাপ্টারে, সেফ ইউজ অফ ল্যাবরেটরিতে। চমৎকার কোশ্চেন। তারপরে আসো, আচ্ছা এই যে এখন যেটা শেয়ার করব 5 নাম্বার, এইটা শেয়ার করতে যাই তোমাকে দেখা যাবে যে ওই কথাটা বললাম না যে কিছু জিনিস ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কনটেক্সটে থাকে, তো এইটাতে তাই হইতেছে, যেটা তোমরা হয়তোবা এখনো জেনে উঠো নাই, তারপর একটু শেয়ার করি। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে বলতেছে যে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স নাকি, তাই বলতেছে তো, প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। তাহলে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, এটা তো আমাদের জানা হয়ে গেছে, বিকজ এটা আমরা সেফ ইউজ অফ ল্যাবরেটরিতে এটা আমরা শেয়ার করেছি। সেফ ইউজ অফ ল্যাবরেটরিতে এটা শেয়ার করা হয়েছে যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। সেটার পরে আসো 2 নম্বর যে পয়েন্টটা তারা দিয়েছে যে এটা অক্সিডাইজিং এজেন্ট। এইটা যে অক্সিডাইজিং এজেন্ট এটা আমরাও সেফ ইউজ অফ ল্যাবরেটরিতে শেয়ার করা লাগছে, কারণ সেফ ইউজ অফ ল্যাবরেটরিতে এটা শেয়ার করতে হয়েছে যে কোন সাবস্টেন্সটা নেচার কি। শুধু এখন যে পয়েন্টটা লিখতে যাচ্ছি সেই পয়েন্টটা হয়তো তোমাদেরকে বোঝানো হয়নি, আর তা হলো যে বলা হয়েছে যে এটা অটো ইন্ডিকেটর, এইটা হয়তো পড়ানো হয়নি বা হয়তো বা বলা হয়নি, আদারওয়াইজ বাকি পয়েন্টস গুলো জানা। তো এসো আমরা একটু কারেক্টটা কি সেটা দেখে নেই। কারেক্টটা কি দেখে নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা প্রাইমারি নয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটু কষ্ট করে এটা মনে রাখতে হবে যে পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি অনেকটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে এই দুইটায়। অনেকটা সমস্যা হচ্ছে যে এই দুইটা নিয়ে, ঠিক না, হয় বেশি এই দুইটা নিয়ে বেশি সমস্যা হয় স্টুডেন্টদের, যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর মধ্যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। তো প্লিজ কষ্ট করে মনে রাখো পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে প্রাইমারি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো সেকেন্ডারি। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এটা তোমার জানা থাকতে পারে, তুমি অবশ্যই বলতা যে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স না, এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা ঠিক আছে। এট দ্য সেম টাইম এখন আসো যে তারা যে অপশন দিছে তাতে করে স্টুডেন্টদের সমস্যা হচ্ছে না, কিন্তু কিভাবে হচ্ছে না, কারণ যখন বুঝতে পারছে যে 1 রং তাহলে 2 3 কারেক্ট, 1 রং 2 3 কারেক্ট, কারণ অপশনটা সিঙ্গেল অপশন দেয়নি তারা। তো এই হিসেবে হয়তোবা 2 3 ধরতে পারো, কিন্তু তারপরেও তোমাদেরকে ইনফর্ম করতে হবে তোমাকে না যে এটা অটো ইন্ডিকেটর। এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো গিয়ে অটো ইন্ডিকেটর, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে গিয়া অটো ইন্ডিকেটর, মনে রাখবা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ
অটো ইন্ডিকেটর। কিভাবে? অটো ইন্ডিকেটরের মানে কি একটু না বুঝে গেলে তো ভালো লাগবে না। সেটা হচ্ছে অটো ইন্ডিকেটর মানে হলো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি কোনো রিঅ্যাকশনে ইউজ করা হয় অথবা কোনো টাইট্রেশনে ইউজ করা হয় তাহলে আমাকে কোনো ইন্ডিকেটর দিতে হয় না। যেমন তোমাদেরকে ইন্ডিকেটর ইউজ করার কথা বলা হয় না, যেমন ফেনোপথেলিন, একটা নাম তো জানো ফেনোপথেলিন, এরকম আরো নাম আছে, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এরকম ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর ইউজ করতে হয় অন্যান্য সময়, কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে কোনো টাইট্রেশন করলে তোমাকে ইন্ডিকেটর দিতে হয় না। কেন? কারণ এর নিজেই ইন্ডিকেটর, নিজেই অক্সিডাইজিং এজেন্ট, আবার নিজেই ইন্ডিকেটর, নিজেই কালার চেঞ্জ করে, যার কারণে এটাকে বলা হয় অটো ইন্ডিকেটর। জেনে তো গেল নাকি? সো দ্যাট এখানে কারেক্ট অপশন হচ্ছে 2 and 3। ওকে, একদম মানে মনে হয় যেন এটা 1 2 3 দিয়ে বানানো কোশ্চেন। দেখো কিভাবে সিরিয়ালে চলে আসতেছে এক এক করে, মানে কোনো মিস যাচ্ছে না। ওকে, একদম এই আসবার মতো একটা কোশ্চেন, এবং তোমাদেরকে তখনই বলা হয়েছে যে এটা আসবে। নেসলার রিএজেন্ট ইজ ইউজড টু আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং। এটা তোমরা ডিনাই করতে পারবা না যে এই কথা বলা হয়নি যে এটা আসবে। তাহলে নেসলার রিএজেন্ট কোনটা আইডেন্টিফাই করে, কোন আয়নকে আইডেন্টিফাই করে? এখানে তাদের অপশন গুলো হচ্ছে কপার 2+, তাদের অপশনে জিঙ্ক 2+, এন্ড তাদের অপশনে আছে হচ্ছে গিয়া NH4+, এন্ড লাস্ট অফ অল তাদের অপশনে আছে এসি কি দিছে 2+ আর 3+, 2+। যাই হোক, বলতেছে যে নেসলার রিএজেন্ট ইউজ টু আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং আয়ন। এটা পারবে না শুধুমাত্র ওই স্টুডেন্ট যে বই খুলে দেখে নাই। যদি এমন কোন স্টুডেন্ট থাকে যে বই খুলেই নাই, কেমিস্ট্রি সাবজেক্টটা যে সাবজেক্ট হিসেবে তার সাথে ছিল সেটাও সে জানতো না। আদারওয়াইজ যখন কেউ যদি পড়ে তাহলে এটাকে সে ইম্পর্টেন্স দিয়ে আসছে, এটা জেনেই আসছে, এটাকে ইম্পর্টেন্স দিয়েই আসছে। তাহলে নেসলার রিএজেন্ট কোনটা আইডেন্টিফাই করে? NH4+, অর্থাৎ অ্যামোনিয়াম আইডেন্টিফাই হয়। অ্যামোনিয়ামকে আইডেন্টিফাই করে হলো নেসলার রিএজেন্ট, অ্যামোনিয়াম আইডেন্টিফাই করে নেসলার রিএজেন্ট, রিমেম্বার। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নলেজ, ভেরি ইম্পর্টেন্ট নলেজ। ওকে, এক একটা সলিড নলেজ মনে করো এখন তোমাদের কাছে কি হচ্ছে, পৌঁছে যাচ্ছে, মানে তোমাদের মধ্যে এখন ইন করতেছে, এই জিনিসগুলো তোমাদের মধ্যে ইন করতেছে, এবং তোমরা দেখে দেখে ইউজ টু হয়ে যাচ্ছ যে একটা কোশ্চেন আসবে এই টাইপের আসবে এবং এভাবে এটা অ্যান্সার করব। একদম সিরিয়ালেই আছে 7 নাম্বারটাই। বলতেছে যে হাউ মেনি দিছে না, আচ্ছা যাক, গ্রাম অফ হাউ মাচ গ্রাম অফ অক্সালিক অ্যাসিড is needed for the preparation of 100 ml 100 ml 1/10 m oxalic acid solution। সো আমরা এটা সলভ করব, জাস্ট এটা সলভ করব, এটা অপশন লিখে আর কি হবে, এটা আমরা সলিউশন করি। খুব করে নোটিস করো হাউ মাচ গ্রাম অফ অক্সালিক অ্যাসিড ইজ নিডেড ফর দ্য প্রিপারেশন অফ 100 ml 1/10 m অক্সালিক অ্যাসিড। তো এই এক্সপ্রেশনটা তোমরা খুব একটা দেখতেছো না, মানে এভাবে এক্সপ্রেস করতে খুব একটা দেখো না, এটাকেই দেখো কিভাবে এক্সপ্রেস করতে, যে 0.1 মোলার কিভাবে এক্সপ্রেস করতে দেখো 0.1 মোলার। তার মানে এটা কিন্তু একটা কিন্তু ভিজুয়াল ইফেক্ট আছে যে কোনো কোশ্চেন একসেপ্ট করার ক্ষেত্রে, বা একটা কোশ্চেন তোমার মানে জানা না জানা সেটার জন্য কিন্তু অনেক সময় ভিজুয়াল ইফেক্ট কাজ করে। অর্থাৎ তুমি একটা জিনিস দেখে ইউজ টু হয়ে গেছো, আবার না দেখার কারণে হয়তো জানো তুমি,
কিন্তু না দেখার কারণে তোমার কাছে মনে হবে যেন এটা বোধহয় নতুন কিছু। একেবারেই না। 1/10 এই এক্সপ্রেশন দিতেই পারে, এমনকি m/10 এই এক্সপ্রেশনও দিতে পারে, জানো? আমি একবার, আমার মনে আছে কোন একটা একবার কলেজে আমি কি করেছিলাম, ধরো এরকম একটা জার দিয়ে আমি m/10 এর এক্সপ্রেশন দিছিলাম, m/10 এর এক্সপ্রেশন দিয়েছিলাম একটা সলিউশনে। 100% স্টুডেন্ট কি করছে জানো? বুঝতে পারে নাই। তারা কি করছে, এম কে মলিকুলার ওয়েট ধইরা 10 দিয়ে ডিভাইড করে দিয়ে আসছে, 10 দিয়ে ডিভাইড করে তারা ওটাকে ইউজ করে আসছে। তাই আমি বলে দিচ্ছি, খুব সাবধান, এই রকম এক্সপ্রেশন মানে কি 1/10 m এর এক্সপ্রেশন বা m/10 এর এক্সপ্রেশন একই কথা। 1/10 m আর m/10 এর এক্সপ্রেশন সেম এক্সপ্রেশন, এগুলো হলো মোলারিটির এক্সপ্রেশন, এগুলো হচ্ছে মোলারিটির এক্সপ্রেশন। রিমেম্বার, 1/10 m অথবা হচ্ছে m/10, এগুলো হচ্ছে মোলারিটির এক্সপ্রেশন, আর তার মানে হচ্ছে 1/10, 1/10 মানে 0.1, যেটা হচ্ছে ডেসিমোলার। ওকে, অক্সালিক অ্যাসিড সলিউশন। তাহলে মোলার হাউ মাচ গ্রাম অফ, তার মানে তুমি বুঝে গেছো যে ডব্লিউ ডিটারমিন করতে হচ্ছে, হাউ মাচ গ্রাম অফ মানে ডব্লিউ, হাউ মাচ গ্রাম অফ মানে কি ডব্লিউ। তাহলে ডব্লিউ ইকুয়েশন কি? অবশ্যই তোমাদের ডাইরেক্ট মনে রাখা লাগবে, কোনো মার্কসই নাই যে স্যার এটা জানি না, কোনো এটা বলা যাবে না 2 দিন পর। W equal to SMV/1000, W is equal to SMV/1000, কোনো এক্সকিউজ চলবে না। W is equal to SMV/1000। S হচ্ছে এখন এই 0.1, S কত? 1/10 মানে কি 0.1। M কত? তাহলে দেখো M কিন্তু গন্ডগোল করে, এইখানে একটা M আবার এইখানে একটা M, আসলে কিন্তু ওই M তো মোলারিটির এক্সপ্রেশন M, আর এটা হচ্ছে মলিকুলার ম্যাসের M। এবার M কত? তার জন্য তো অক্সালিক অ্যাসিডের ফর্মুলা জানতে হবে। অক্সালিক অ্যাসিড হলো H2CO4। এইভাবে অক্সালিক অ্যাসিডকে দেখতে শেখো। আরেকভাবে তোমাদের দেখার অভ্যাস আছে, এই যে এটা অক্সালিক অ্যাসিড COOH 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 COOH, অক্সালিক অ্যাসিড এভাবে দেখতে পারো তোমরা, বাট রিমেম্বার এটা H2C2O4, H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, যার মলিকুলার মাস কত? এদিকে 2 প্লাস 24 প্লাস 64, তাইলে তোমার এটা 90 আছে, 90। তাহলে দিস 90 ইন্টু ভি কত? ও 100 ml, এই যে বলে দিছে তো 100 ml, আর নিচে ফর্মুলার 1000। তাহলে 3 0 তো কাটাই যায়, 0 0 0 0 সব কাটা, শুধু 0.1 আর 9, তার মানে 0.9, মানে ক্যালকুলেটরেও প্রেস করা লাগলো না, অ্যান্সার 0.9, অপশন বি আছে ওখানে। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, বুঝছো, বোর্ড কি করে জানো, এরকম কিছু ফ্যাসিলিটি রেখে দেয়, তোমরা ক্যালকুলেশন করতে যায় দেখবা যে এরকম কিছু ফ্যাসিলিটি আছে। দেখো এখানে একটা ফ্যাসিলিটি করে দিছে না তারা, মানে এমন ভাবে দিছে যে তুমি কিন্তু ক্যালকুলেটরে হ্যান্ডের দেওয়াই লাগে নাই, 0.9 অ্যান্সার। তো বোর্ড অনেক সময় আসলে কি দেওয়ার সময় এই 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 জিনিসটা আসলে দেয়, অনেক সময় স্টুডেন্ট বুঝতে পারে আবার পারেও না, বাট এগুলো কিন্তু বোর্ড দেয়, বোর্ড এমন ভাবেই দেয় যেন অনেক সময় কাটাকাটি করে অ্যান্সার করে ফেলা যায়। তো 0.9 অ্যান্সার, অপশন বি এখানে। ওকে, দেন একদম কন্টিনিউয়াস কোশ্চেন 8 নাম্বার পর্যন্ত যাচ্ছে প্রায়। হুইচ অক্সাইড অফ দ্য ফলোইং ইজ মোর অ্যাসিডিক? হুইচ অক্সাইড of the following is more acidic? এটা নিক, দেখো আমি বুঝাই দিচ্ছি। অপশন এ, তারা অপশন যেগুলো দিছে আমরা সেগুলো লিখে নেই। ফসফরাস পেন্টাঅক্সাইড,
ক্লোরিক অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড এন্ড কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, তাহলে এখান থেকে চুজ করতে হবে যে কোনটা কারেক্ট, which one is correct, হ্যাঁ, যে which oxide of the following is more acidic, অর্থাৎ কোনটা more acidic, and I want to say you যে এটাই 2015 এ কোন একটা বোর্ডে এসেছিল, আই ক্যান মানে রিকল, আমার একদম ক্লিয়ারলি মনে আছে যে এটা 2015 এ কোন একটা এমসিকিউ তে এসেছিল। এন্ড এখানে অ্যান্সারটা হচ্ছে অপশন বি। অনেকেরই এইটা হয়তো মাথায় নাও আসতে পারতো, অনেকের কাছে এটা সালফার ট্রাইঅক্সাইডের দিকে অনেকের চোখ যেতে পারতো যে সালফার ট্রাইঅক্সাইড, বাট না, অ্যান্সার হচ্ছে ক্লোরিক অক্সাইড। তোমাদেরকে একটু বলি এটা কোত্থেকে, এই কনসেপ্টটা আসছে কোত্থেকে। এই কনসেপ্টটা আসছে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এন্ড ক্লোরিন। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, phosphorus, sulfur and chlorine, and their oxides respectively sodium oxide, magnesium oxide, aluminum oxide, silicon dioxide, phosphorus pentaoxide, sulfur trioxide and chloric oxide. জানো যে তোমাদেরকে এই এক্সাম্পল দিয়ে কি বোঝানো হয়? তোমাদেরকে এই এক্সাম্পল দিয়ে বোঝানো হয় যে লেফট থেকে যত রাইটে যায় মেটালিক ক্যারেক্টার তত ডিক্রিজ হয়, লেফট থেকে যত রাইটে যাওয়া হয় মেটালিক ক্যারেক্টার তত ডিক্রিজ হয়, আর নন মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ হয়। আর নন মেটালিক ক্যারেক্টার যে ইনক্রিজ হয় সেটার আন্ডারস্ট্যান্ডিংটা আছে তাদের অক্সাইডের নেচার থেকে। কারণ বেসিক অক্সাইড থেকে এটা কি হয়, তোমার চলে যায় হচ্ছে অ্যাসিডিক অক্সাইডের দিকে। তার মানে লেফটের থেকে হচ্ছে বেসিক অক্সাইড থেকে আস্তে আস্তে কি হয়, অ্যাসিডিক অক্সাইড হয়। তাহলে কেন বুঝতেছো না যে বেসিক অক্সাইড থেকে অ্যাসিডিক অক্সাইডের দিকে যাচ্ছে, তাহলে সবচেয়ে শেষে যে হবে সেই তো সবচেয়ে অ্যাসিডিক হবে। তার মানে অ্যাসিডিটি যদি বাড়েই তাহলে সবচেয়ে শেষে যে আছে তার অ্যাসিডিটি হাইয়েস্ট হবে। তো অ্যান্সার এই কারণে ক্লোরিক অক্সাইড রিমেম্বার। তো ডোন্ট মিস্টেক ইট, যদি আসতে পারে, কারণ এটা আমার বোর্ডের নজরে পড়লো তো কয়েকবারই। একদম কন্টিনিউয়াস কোশ্চেন, একদম 9 নাম্বারে এসে দেখা গেল যে অন্য চ্যাপ্টারে গেল। তার মানে 8টা কোশ্চেন আমরা এই কোশ্চেন থেকে পেয়ে গেছি একদম কন্টিনিউয়াস। 9 শুধু আমাদের চ্যাপ্টার 4 থেকে আসছে, তো এটা এখন নিচ্ছি না। 10 নেওয়া যাবে, কারণ 10 চ্যাপ্টার 3 এর কন্টেন্টে বলতেছে যে তোমার হায়ার সলিবিলিটি ইন ওয়াটার, আমি আর কিছু লিখলাম না, হ্যাঁ, হায়ার সলিবিলিটি ইন ওয়াটার আমি শুধু এতটুকু দিয়ে বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। হায়ার সলিবিলিটি ইন ওয়াটার অপশনগুলো কি সেটা দেখি। অপশন এ সোডিয়াম ক্লোরাইড, অপশন বি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, অপশন সি হলো ব্যারিয়াম ক্লোরাইড, হ্যাঁ, অপশন ডি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সোডিয়াম, ক্যালসিয়াম, ব্যারিয়াম, অ্যালুমিনিয়াম। অবশ্য এটাতে তেমন একটা টুইস্ট রাখে নাই, বুঝছো, মানে এমন দিছে যে এটা আসলে সোডিয়াম ক্লোরাইড অ্যান্সার হয়ে গেছে, কিন্তু আরো হয়তো বা কমপ্লেক্স দিতে পারতো, এটা আরো কমপ্লেক্স করে দিতে পারতো অপশনগুলো, কিন্তু তা করেই নাই, একটু সিম্পল করে ফেলছে বেশি। হায়ার সলিবিলিটি ইন ওয়াটার মানে অপশনগুলো এমন দিছে যে সোডিয়াম ক্লোরাইড এখানে তোমার মোর সলিউবল বুঝাই যাচ্ছে, কিন্তু আরো কমপ্লেক্স করে দিতে পারতো। তবু একটু বলি বিষয়টা কিসের উপর ডিপেন্ড করতেছে, ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করতেছে। সোডিয়াম হচ্ছে +1, ক্যালসিয়াম +2, ব্যারিয়াম +2 আর অ্যালুমিনিয়াম হলো +3। ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জ এখানে ফ্যাক্টর, ক্যাটায়নের চার্জ হচ্ছে ফ্যাক্টর। তাহলে হায়ার সলিবিলিটি মানে হায়ার আয়নিক, হায়ার সলিবিলিটি মানে হায়ার আয়নিক। এন্ড এখানে ডিপেন্ডিং ফ্যাক্টর হলো ক্যাটায়নের চার্জ, আর ক্যাটায়নের চার্জ যত বাড়ে তোমরা জানো পোলারাইজেশন ইনক্রিজ হয়, ক্যাটায়নের চার্জ যত ইনক্রিজ হয় পোলারাইজেশন ইনক্রিজ হয়, এন্ড পোলারাইজেশন যত ইনক্রিজ হয় তোমরা জানো যে কোভালেন্ট ক্যারেক্টার বাড়তে থাকে, কোভালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ হয়। তো সেই ক্ষেত্রে তো বুঝাই যাচ্ছে যে তাহলে আয়নিক কেস সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আয়নিক। তো এটা অ্যান্সার করতে খুব একটা ট্রাবল হওয়ার কথা না। তবুও ফ্যাক্টরটা কি বুঝছো তো, ক্যাটায়নের চার্জ আর কম হবে
তার পোলারাইজেশনটাও কম হবে, আর সেটাই তখন আয়নিক। তো চ্যাপ্টার 3 থেকে এটা ছিল। 11 আমরা নিচ্ছি না, বিকজ 11 এখান থেকে না, তবে 12 নিব। 12 নিব 50 গ্রাম সলিউট, 150 গ্রাম স্যাচুরেটেড সলিউশন। তোমরা যারা ইয়ে করবা, তোমরা আজকে একটা জিনিস তোমাদের ক্লাসে বলে রাখি, তোমাদের ক্লাসের আগের ক্লাসটা যে হইলো, তোমাদের ক্লাসের আগের যাদেরকে আমি ক্লাস নিলাম, ওদের সাথে সলিবিলিটির একটা ক্লাস নিলাম আজকে, সলিবিলিটির। এন্ড সলিবিলিটিটা হচ্ছে কি, এই এখন যে কোশ্চেনটা ডিসকাস করবো না, এই সলিবিলিটিটা। এবং ওদের ক্লাসে একদম মনে করো পুরোটা জিনিস একটা ক্লাসে তুলে আনা হয়েছে। তোমাদের সময় এটা 2 ক্লাসে ভাগ হয়ে গেছিল, বাট আজকে চেষ্টা করে করা হয়েছে কি, ওই পুরো এই সলিবিলিটিটার পুরোটা একটা ক্লাসে আমি নিয়ে আসছি, যেভাবে হোক পেরেছি। ওইটার ভিডিওটাও আমি তোমাদেরকে শেয়ার দিব আজকে, ওদের সাথে যে ক্লাস গেছে তোমাদেরকে শেয়ার দিব। তোমরা প্লিজ সলিবিলিটি হিসেবে এই ভিডিওটা দেখো। তো যাই হোক, আমরা এই কোশ্চেনে সলভ করি। 12 নাম্বার, 12 নাম্বারে আমি পুরোটা লিখবো না, দরকার নাই। বলছে যে সলিউট ইকুয়াল টু 50 গ্রাম আর সলিউশন ইজ ইকুয়াল টু 150 গ্রাম। তো বলতেছে তাহলে সলিবিলিটি কত? সলিবিলিটি ইজ ইকুয়াল টু হোয়াট? এই তো মানে শর্ট ফর্মে বুঝিয়ে দিলাম। তাদের কথা হচ্ছে সলিউট হচ্ছে 50 গ্রাম আর সলিউশন হচ্ছে 150 গ্রাম, তাহলে সলিবিলিটি কত? সলিউট 50 গ্রাম, সলিউশন 150 গ্রাম, তাহলে সলিবিলিটি কত? তাহলে সলিবিলিটি কত? ওকে, মজার একটা ব্যাপার কি করতে জানো এখানে, তুমি আমরা হয়তো ক্যালকুলেট করে দেখাবো, কিন্তু ক্যালকুলেট করার পরে তোমরা বুঝতে পারবে এখানে একটা ফানি ম্যাটার আছে। তারপর ফানি না, ঠিক কনসেপচুয়াল একটা ম্যাটার আছে। এটা হলো ফর্মুলা হলো s is equal to small m by capital M minus small m into 100। ফর্মুলাতে যাবা তুমি, s is equal to small m by capital M minus small m into 100। দেখো ব্যাপারটা, এটা 50, এটা 150, এইটা 50 into 100, দেখো তো কি হয়, 50 by 100 into 100 মানে কি 50, সলিবিলিটি 50। তার মানে হচ্ছে এইটা করা ছাড়াও একটা স্টুডেন্টকে পারা উচিত ছিল, কিন্তু তারপর আমি দেখালাম, এটা দেখবে কমন নরমাল সেন্স। 150 গ্রামের সলিউট 50, 150 গ্রামে সলিউট 50, 150 গ্রামে যদি সলিউট 50 হয় তাহলে সলভেন্ট তো 100ই আছে। তো সলভেন্ট 100 আর সলিউট যদি 50 হয় তাহলে ওটাই তো সলিবিলিটি। এইভাবে দিলে তো ক্যালকুলেটর হেল্প লাগে না। তোমরা মাঝে মাঝে অনেক সময় আসে না, স্টুডেন্টদের কোশ্চেন থাকে যে স্যার এমন হয় যে আমরা শুনি যে ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, এগুলো দিলে কি আর ক্যালকুলেটরের দরকার হবে? তাহলে ক্যালকুলেটর ছাড়া অপশন কি তোমরা তা দেখতে পেলা। এটা কনসেপ্ট দিয়ে হয়ে যায়, সলিউশন 150, সলিউট হচ্ছে 50। 150 তে 50 যদি সলিউট হয় তাহলে সলভেন্ট কত? 100। তাহলে 100 সলভেন্টে 50 সলিউট, 100 সলভেন্টে 50 সলিউট, তাহলে ওইটাই তো সলিবিলিটি। তারপরেও করে দেখালাম, যদি এখানে কিছু ভ্যারি করে, ঠিক না, এরকম মিলিয়ে না দিতে পারে, সলিউশন হচ্ছে এটা। ওকে, এরপরে আমরা 13 নিব না, কিন্তু তারপরে স্টেম নিব। স্টেম থেকে 2টা কোশ্চেন, কালকেও দেখছো যে স্টেম থেকে 2টা কোশ্চেন, আজকেও যে স্টেম থেকে 2টা কোশ্চেন করবো। আর মজার ব্যাপার হচ্ছে যে কালকের স্টেমটা দেখছো চ্যাপ্টার 3 থেকে, আজকের স্টেমটাও দেখো চ্যাপ্টার 3 থেকেই। চ্যাপ্টার 3 থেকে স্টেম নেওয়া। সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড গ্রুপ দিছে হচ্ছে 3টা, একটা 15, একটা 17, আবার 18ও দিছে। দিয়ে এখানে জি দিয়েছে, এখানে এফ দিয়েছে, এখানে ই দিয়েছে, আর এখানে ডি দিয়েছে। ওকে, আমরা কোশ্চেন পাচ্ছি হচ্ছে গিয়া 14 নাম্বার। 14 নাম্বার কোশ্চেনে কি বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এক্সিস্ট এট নর্মাল টেম্পারেচার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এক্সিস্ট এট নর্মাল টেম্পারেচার। আমরা পুরো সেন্টেন্স লিখলাম না, এক্সিস্ট এট নর্মাল
normal temperature. Exist at normal temperature. Exist at normal temperature. তাদের অপশন অপশন এ বলছে D2, অপশন বি বলতেছে D2 এর পরে G2, অপশন বলতেছে হচ্ছে E2 এন্ড লাস্ট E2 না E3, এন্ড অপশন ডি বলেছে হচ্ছে F4. এই তো অফকোর্স আমাদেরকে জানতে হবে তাহলে D2 কি। D2 হলো N2, exist at normal temperature. G2 কি? G হচ্ছে argon 2. E3 কি? E3 মানে হচ্ছে P3. F4 মানে Cl4. তো এগুলো দেখেই বুঝাই যাচ্ছে যে কোনটা এক্সিস্ট করে, ঠিক না? রাইট না? তো এই ডিসিশন কি নেওয়া যাবে না? অফকোর্স দেখেই তো বোঝা যাচ্ছে যে N2 Ar2 এক্সিস্ট করবে না, P3 কি এক্সিস্ট করে নাকি না, Cl4 কি এক্সিস্ট করে না, তাহলে কি N2 এক্সিস্ট করে। ইউ আর কনফার্ম যে N2 এক্সিস্ট করে, কিন্তু তার সাথে সাথে পাশের গুলো দেখলে আরো কনফার্ম হওয়া যায়, ঠিক না, যে হ্যাঁ N2 এক্সিস্ট করে। আচ্ছা, এইটার থেকেই যেমন কোশ্চেনটা আবার আছে মাল্টিপল কমপ্লিশনে 15 নাম্বার একটা মাল্টিপল কমপ্লিশন দিয়েছে, দিয়ে পয়েন্ট কি দিছে, পয়েন্ট এমন দিছে যে অবজার্ভ বলতেছে, জাস্ট অবজার্ভ 1 ionization energy of D is higher than E. Ionization energy of D is higher than E. আচ্ছা, 2 নম্বর দিতেছে হচ্ছে DF5 is formed, and অপশন 3 দিয়েছে হচ্ছে, অপশন 3 তে বললো যে EF3 is hydrolyzed. খুব দেখো কতগুলো ব্যাপার এই 3টা পয়েন্টের মধ্যে তুলে আছে। মাল্টিপল কমপ্লিশন কিন্তু এই ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল, মানে হেল্পফুল বলতে তোমাদের জন্য বার্ডেন, কিন্তু আলোচনার জন্য হেল্পফুল। কিভাবে দেখো, তোমরা একবার চিন্তা করছো যে একটা 1 মার্ক কোশ্চেন, জাস্ট একটা এমসিকিউ, তা হচ্ছে একটা 1 মার্ক কোশ্চেন, অথচ এরিয়া অফ আয়োনাইজেশন এনার্জি, এরিয়া অফ ফরমেশন অফ কম্পাউন্ড, এরিয়া অফ হাইড্রোলাইসিস, 3টা মেজর এরিয়া ঘুরে আসতে পরে এই কোশ্চেন অ্যান্সার করা যাবে। তো এসো 1 বাই 1। আয়োনাইজেশন এনার্জি অফ ডি ইজ হায়ার দেন ই, তার মানে নাইট্রোজেন ইজ হায়ার দেন ফসফরাস, এটা কারেক্ট। আয়োনাইজেশন এনার্জি অফ নাইট্রোজেন ইজ হায়ার দেন ফসফরাস, নাইট্রোজেন হায়ার দেন ফসফরাস, এটা কারেক্ট, কারণ আয়োনাইজেশন এনার্জি যত নিচে যাবে তত কমবে, যত বটমে তোমার তত ডিক্রিজ হবে, তাহলে এটা কারেক্ট। দেন এটা কারেক্ট। আচ্ছা, দেন পরেরটা আসি যে DF5 ইজ ফর্মড। DF5 ফর্ম করতে বলা মানে কি, NCl5 ফর্ম করার কথা বলছে। DF5 ফর্ম তার মানে NCl5 ফর্ম, ইনকারেক্ট। তোমরা খুব ভালো করেই জানো যে NCl5 হয় না, রাইট? এটা তো একদম আগে থেকেই জানো যে NCl5 প্রডিউস হয় না। তো এটা রং হলে পরে স্টুডেন্ট ক্যান সে যে 1 and 3 কারেক্ট, সেখান থেকে বলে দেওয়া যাচ্ছে যে 1 and 3 কারেক্ট, তারপর আমরা 3 দেখব। EF3 ইজ হাইড্রোলাইজড। EF3 মানে হইতেছে PCl3, মনে দেখো PCl3 হাইড্রোলাইজ হয়, PCl3 কি হবে, হাইড্রোলাইজ হবে, PCl3 হাইড্রোলাইজ হবে কারণ P এর কাছে 3d অরবিটাল আছে। যেসব নন মেটালে 3d অরবিটাল থাকে, নোট করতে পারো, যেসব নন মেটালে 3d অরবিটাল থাকে, যেসব নন মেটালে
3d অরবিটাল থাকে ওই নন মেটালের কম্পাউন্ড হাইড্রোলাইজ হয়। যে নন মেটালের 3d অরবিটাল থাকে, যে নন মেটাল কিন্তু হাইড্রোলাইজ হবে যদি তার 3d থাকে। তাহলে ওই হিসেবে অ্যান্সার হচ্ছে 1 and 3, রিমেম্বার 1 and 3। তাহলে এটা হচ্ছে তোমার 15 পর্যন্ত আর কি, 14 15 সেম বেস। হ্যাঁ, 14 15। আচ্ছা, এবার কি আসছে দেখি তো। 15 15 এর পরে 17 দরকার নাই, 18 নাম্বারটা আমাদের হয়। 18 নাম্বার বলতেছে যে অর্ডার অফ ফলোইং কারেক্ট ডিপেন্ডিং অফ আয়নিক ক্যারেক্টার। তার মানে আমি একটু শর্ট করি, অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার, অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার, কারেক্ট অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার, কারেক্ট অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার, রিমেম্বার। এগুলো খুব একটু বলতে গেলে ডেঞ্জারাস। অপশন কি রাখছে, সব হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সোডিয়াম। ও, তাহলে আমরা এক কাজ করি, ওদের যেহেতু একই অপশন, অর্থাৎ সোডিয়ামের অক্সাইড দিছে, ম্যাগনেসিয়ামের অক্সাইড দিল, আর অ্যালুমিনিয়ামের অক্সাইড দিল, তো আমার মনে হয় এই তিনটাই দিছে তারা, এরা এই তিনটাই ইউজ করছে। তাহলে তো আর আমার মানে আমি কারেক্ট অপশনটা মেক করে দেই। অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার অপশনে ছিল সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। ইয়েস, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এন্ড অ্যালুমিনিয়াম অক্সাইডের অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার, অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার। তো এটা কি আর বলার কোনো বাকি রইলো? এটা হলো গিয়া অর্ডার অফ আয়নিক ক্যারেক্টার। এখন দেখতে হবে তারা অ্যাসেন্ডিং দিছে না ডিসেন্ডিং দিছে, তাই তো? এটা কিন্তু আবার খেয়াল করতে হবে। তুমি হয়তো জানলা যে সোডিয়াম অক্সাইড থেকে মোর আয়নিক, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, দেন অ্যালুমিনিয়াম অক্সাইড, কিন্তু অ্যাসেন্ডিং আছে না ডিসেন্ডিং আছে সেটা অপশনে ফলো করা লাগবে। অপশনে কিভাবে আছে সেটা ফলো করা লাগবে না, অপশনে এইটাই আছে, অপশন সি তে। দেখছো কিভাবে ডিসিশন আসছি? তো অপশন সি তে এটা আছে অলরেডি। অনেক এইগুলো দেখে না অনেক সময় বিপজ্জনক মনে হয়, মানে এভাবে চারটা অপশন মনে করো মানে যদি দেয়, তোমরা তোমরা যদি এইভাবে চারটা অপশন এবিসিডি পাও, তা ডেফিনেটলি কিন্তু তোমাদের কিছুটা হলেও মানে মাথা ইয়ে কাজ করবে, যে বুঝতে না পারার একটা কারণ থাকতে পারে। কিন্তু ঠান্ডা মাথায় শুধু চিন্তা করো যে এখানে তিনটা আছে, এই তিনটাকে আইসোলেট করো। যেহেতু প্রত্যেকটা চারটা অপশনে এরা তিনটা, তো এদের তিনটাকে আইসোলেট করে তুমি কারেক্ট অর্ডারটা মেক করো, মেক করে দেখো যে কোনটা এখানে আছে, যেটা আমি করলাম। 18 নাম্বার, 19 দরকার হবে না, 20 লাগবে না, 21 22 লাগবে, 21 আর 22 করতে হবে। এন্ড এইটার কি করছে জানো, স্টেম বেস করছে, 21 22 স্টেম বেস করেছে, স্টেম বেস করেছে। দেখো স্টেম কি সেটা আগে ফলো করে নেই। এ আয়নের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বি ডিপ সলিউশন, এ আয়ন প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়া দিয়ে বলতেছে, দিয়ে দেন হচ্ছে বি বলতেছে, আর সেটা হলো ডিপ ব্লু সলিউশন, ডিপ ব্লু সলিউশন, ডিপ ব্লু সলিউশন। হ্যাঁ, এই স্টেমটা, অর্থাৎ এ ক্যাটায়ন, এ ক্যাটায়নের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে দিয়ে ডিপ ব্লু সলিউশন হয়েছে। এ ক্যাটায়নের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে ডিপ ব্লু সলিউশন হয়েছে। এটা 20 কত নম্বর যেন, 1 না 2 নম্বর মনে হয়, 20 না 21 নাম্বার যেটা আর কি। বলতেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ, অর্থাৎ এ কি। তাহলে আমি এইভাবে দেখাই, এ অপশন এ কি দিছে তারা, অপশন এ দিয়েছে হচ্ছে অ্যামোনিয়াম, অপশন বি দিয়েছে কপার 2+, অপশন সি দিয়েছে হচ্ছে Fe2+, এন্ড অপশন সি দিয়ে ডি দিয়েছে হচ্ছে অ্যালুমিনিয়াম। আমার মনে হয় এটা কারোই না পারার কোনো কারণ নাই, কেউ পারবে না, এটা একেবারেই বিশ্বাস করা যায় না, ঠিক না? ডিপ ব্লু সলিউশন কে না বলতে পারবে এটা কপার, ঠিক না? এটা না পারার একেবারেই আমার মনে হয় যথেষ্ট কোনো কারণ নাই।
অপশনগুলো দেখে একটু বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়াম, কপার, আয়রন আর হচ্ছে গিয়া অ্যালুমিনিয়াম, অথচ অ্যামোনিয়াম সলিউশন দেওয়ার পরে ডিপ ব্লু। তাহলে কপার ইজ অ্যান্সার হিয়ার, কপার হচ্ছে অ্যান্সার, রিমেম্বার। আচ্ছা, দেন 23 তে কি বল, ও না 22 তে বলতেছে দ্য কমপ্লেক্স আয়ন অফ বি। ভালো কোশ্চেন কিন্তু, দেখো চ্যাপ্টার 2 এর সাথে চ্যাপ্টার 3 কে লিংক করছে। তাহলে দ্য কমপ্লেক্স আয়ন অফ বি 24 নম্বর, ইয়েস 24 বলে, 22 নম্বর, দ্য কমপ্লেক্স আয়ন অফ বি। আচ্ছা শোনো, তোমরা কমপ্লেক্স আয়ন, এটা যে একটা কমপ্লেক্স আয়ন এটা তো শিওর, কিন্তু এটা কোন কমপ্লেক্স আয়ন একটু জানা থাকা দরকার তোমাদের, এবং জানা উচিত। এটা হলো গিয়ে তোমরা জানো বা জানবা, এই যে এটা হচ্ছে টেট্রামিন কপার 2+। কপার, কপার কন্টেইনিং কমপ্লেক্স আয়ন, কপার কন্টেইনিং কমপ্লেক্স আয়ন কোনটা? টেট্রামিন কপার প্লাস, টেট্রামিন কপার প্লাস, এটা কপার কন্টেইনিং আয়ন কিন্তু। দিয়ে বলতেছে ওয়ানে কি বলে, স্কয়ার প্ল্যানার। কতগুলা জিনিস আজকে জেনে গেলা, স্কয়ার প্ল্যানার। নাম্বার 2 বলতেছে যে টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। এন্ড নাম্বার 3 বললো কি, টেট্রাহেড্রালের পরে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। ওকে, দেখো তাহলে তোমার হচ্ছে টেট্রামিন কপার 2+ সম্পর্কে তোমাদের আইডিয়াটা অবশ্যই স্ট্রং থাকা লাগবে, এবং সেই স্ট্রং আইডিয়া থেকে তোমাদের জানা থাকতে হবে যেটা স্কয়ার প্ল্যানার। টেট্রামিন কপার 2+ হচ্ছে স্কয়ার প্ল্যানার, এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার, কারণ এটা হচ্ছে এসপি, এসপিডি, সরি sp2d হাইব্রিডাইজ। কপার হচ্ছে sp2d হাইব্রিডাইজ, কপার sp2d হাইব্রিডাইজ। এবং জেনে রাখো এটাও অপশনে দিতে পারতো তারা। তাহলে sp2d হাইব্রিডাইজ। আর টেট্রাহেড্রাল যারা হয় তারা sp3 হাইব্রিডাইজ। তো এটা তো আর sp3 না, তো এটা টেট্রাহেড্রালও না। আর তাছাড়া দুইটা অপশন তো আর কোনোদিনও কারেক্ট হবে না। স্কয়ার প্ল্যানার হলে তো আর টেট্রাহেড্রাল কারেক্ট না, তাই না? এটা তো কমন সেন্স। তবে প্যারাম্যাগনেটিক কি না? ইয়েস প্যারাম্যাগনেটিক, ইয়েস প্যারাম্যাগনেটিক। কারণটা হচ্ছে এর কাছে আছে 3d9, তো 3d9 হলে একটা তো আনপেয়ার থাকবেই, 3d9 হলে তো একটা আনপেয়ার আছেই। তো তোমরা তো জানো যে আনপেয়ার থাকলে প্যারাম্যাগনেটিক। তাহলে দেখছো একসাথে কতগুলো জিনিস জানা হয়ে গেল। তাহলে এইভাবে 21 and 22 এর সলিউশন হয়ে গেল। এন্ড হচ্ছে একটাই এমসিকিউ বাকি আছে, সেটা হচ্ছে which one is inflammable substance, একদম 25 নাম্বার। which one is inflammable, যে কোনটা ইনফ্লামেবল? অপশন এ বেনজিন, অপশন বি হচ্ছে গিয়া নাইট্রোজেন, অপশন সি হলো গিয়া ইথার, এন্ড অপশন ডি হচ্ছে হাইড্রোজেন। ওকে, এটাই হচ্ছে লাস্ট। তাহলে এটা নিচে কোত্থেকে, মানে ভাবতে পারো যে এটা এটা কোন চ্যাপ্টারের আন্ডারে? এটা চ্যাপ্টার 1 এর আন্ডারে, এটা চ্যাপ্টার 1 এর আন্ডারে। এবং সেটা মানে কিভাবে চ্যাপ্টার 1 এর আন্ডারে? কারণ হলো চ্যাপ্টার 1 এ যা দেখবে যে ফ্লেমেবল, ফ্লেমেবল এরকম আছে না, যে ফ্লেমেবল, অর্থাৎ ফ্লেমেবল একটা সাইন আছে, এবং সেখানে অবশ্যই ফ্লেমেবল কারা তাদের এক্সাম্পলও আছে, ওই জায়গা থেকে এটা নেওয়া। তো এই হিসেবে এটা চ্যাপ্টার 1 বা সেফ ইউজ অফ ল্যাবরেটরি থেকে। তাহলে বিউটেন, সরি বেনজিন ফ্লেমেবল, ইথার ফ্লেমেবল। ইথারটা জেনে রাখো, ইথেন কিন্তু ফ্লেমেবল, এন্ড হাইড্রোজেন ফ্লেমেবল। ফ্লেমেবল না হলো নাইট্রোজেন। তো এই হচ্ছে গিয়ে দ্য লাস্ট কোশ্চেন।